এই ভিডিওতে ক্লাস 9-এর অঙ্ক কোষে দেখি 19 পেজ নাম্বার 269 পেজের আমরা এই অঙ্কগুলো করব। দেখো 1-এর 1 2 3 4, তারপরে 2 নাম্বার 3 নাম্বার এবং 4 নাম্বার। এটা তোমাদের টোটালটা কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে পড়ে এবং কোঅর্ডিনেট জিওমেট্রি যদি বুঝতে পারো তাহলে এর থেকে সোজা জিনিস হয় না। আজকে আমরা খুব সোজা নিয়মে অঙ্কগুলো করব, কিন্তু তার আগে আমরা অবশ্যই যেটা আমরা করি প্রত্যেকটা ভিডিওতে সেটা কি করি যে আমরা কনসেপ্ট বোঝার জন্য অবশ্যই থিওরি পার্টটা পড়ি। তো প্রথমত থিওরি পার্টটা পড়বো এবং এই অঙ্কগুলো একেবারে ক্লিয়ার কনসেপ্টটা বুঝবো। পেজ নাম্বার 265। প্রথমত দেখো এ বলে একটা বিন্দু রয়েছে যার স্থানাঙ্ক x1 y1 এবং বি বলে একটা বিন্দু রয়েছে x2 y2। এই সংযোজক সরলরেখাংশকে m:n অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করলে তার স্থানাঙ্ক, অর্থাৎ যখন অন্তস্থভাবে বিভক্ত করার কথা বলা হবে তখন তার স্থানাঙ্ক হবে কি mx2 + mx1 / m + n। আর নিচে এখানে দেখো কি আছে my2 + ny1 / m + n। এই একটা ফর্মুলা রয়েছে। আর দুটো বিন্দু যদি হয় a এবং b, তাদের যদি মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে হয় তাহলে কি করতে হবে, দেখো এখানে a এর যে রয়েছে বিন্দু x1 এবং b এর যে বিন্দু রয়েছে x2, এই দুটোকে যোগ করব। দেখো এখানে যোগ করা হলো এবং 2 দিয়ে ভাগ করে দেওয়া হলো। একই রকম এইখানকার দেখো y1 একটা বিন্দু রয়েছে, এখানকার y2 বিন্দু রয়েছে, এই দুটোকে আমরা যোগ করবো এবং 2 দিয়ে ভাগ করবো। এটা আরেকটা সূত্র দাগিয়ে নাও, অঙ্ক করতে আমাদের এগুলো কাজে লাগবে। আর এখানে আরেকটা সূত্র পাবে, দেখো পেজ নাম্বার 267। যখন বহিস্থভাবে কি করবে বিভক্ত করবে তখন তার স্থানাঙ্ক হবে, দেখো শুধুমাত্র মাইনাস লিখে দিতে হবে, অর্থাৎ mx2 - nx1 / m - n আর my2 - ny1 / m - n। এই যে সূত্রগুলো, এবার চলো আমরা বিন্দাস খুব স্পিডে সব অঙ্কগুলো নামিয়ে নেব। প্রথম অঙ্ক দেখো একই বলেছে চ্যাপ্টার 19-এর যে নিচের বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশগুলি যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। এক নম্বর আছে 6, -14 এবং -8, 10 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে। একেবারে সিম্পল, খাতায় করে দেখবে একেবারে সোজা মনে হবে। দেখো এখানে এ বিন্দু বলতে কি বলা হচ্ছে, দেখো 6, -14 আর বি বিন্দু বলতে কি বলা হচ্ছে -8, 10 আর m:n যেটা রয়েছে সেটা কি বলতো m:n সেটা হচ্ছে 3:4, অর্থাৎ এখানে আমরা বলতে পারি m এর মান হচ্ছে 3 আর n এর মান হচ্ছে 4। এই ছিল আমাদের কোশ্চেন। এবার যখন অন্তস্থভাবে বিভক্ত করবে তার স্থানাঙ্ক হবে, তো এভাবে আমরা লিখব। দেখো আমাদের সূত্র তো কি ছিল, mx2 + nx1 / m + n। আরেকটা কি ছিল দেখো my2 + ny1 / m + n। কথা হচ্ছে এই সূত্রটা কোথায় পেলাম, দেখো একটু আগে আমরা শিখলাম এখানে একটা ফর্মুলা 265 পেজে। এই দেখো অন্তস্থভাবে যদি ছেদ করে তখন আমরা সেখানকার ইন্টারসেকশন পয়েন্টের মান পাই mx2 + nx1 / m + n। আর দেখি my2 + ny / m + n। এই যে ফর্মুলাটা আছে, এবার এখানে শুধুমাত্র আমরা মানগুলো বসিয়ে দেবো। এবার আমরা ক্লিয়ার কনসেপ্টে বুঝবো যে অ্যাকচুয়ালি x2 মানে কি এবং x1 কোনটা। এটা মনে করো তোমার বোঝার জন্য আমি এখানে লিখলাম, ধরো x1 এটা হচ্ছে কি বলো y1 আর এটা কি x2 এটা হচ্ছে কি y2। তাহলে বুঝলাম যে এখানকার x2 বলতে -8 আর x1 বলতে কি আসছে 6। তো এটা আমরা এখন চলো বসিয়ে দেই। তো লিখবো দেখো m বলতে কত, দেখো m এর মান আছে কত এখানে 3, তাই না। দেখো এই যে 3:4, দেখো প্রশ্ন পাবে, তো m এর মান হচ্ছে 3, তাহলে এখানে লিখবো 3। আর এইদিকে x2 বলতে এই দেখো -8, তো এখানে লিখে দেবো -8, এইভাবে ব্র্যাকেট করে লিখবে। তারপরে নেক্সট পার্টে আছে nx1, n বলতে কোনটা, n বলতে দেখো এখানে আছে 4, তো লিখে দাও এখানে 4। আর y বলতে x1 বলতে কি বোঝাচ্ছে, এখানে দেখো 6, তো লিখে দাও 6। আর m বলতে এখানে 3 আর n বলতে 4, লেখো 3 + 4 হয়ে গেল। আচ্ছা এই ক্ষেত্রে দেখো m এর মান কত, আমরা লিখবো 3, y2 বলতে এই দেখো যেটা 10টা সেটা হচ্ছে y2, তো এখানে আমরা লিখবো 10। তারপরে দেখো n বলতে কত, n বলতে এখানে বোঝাচ্ছে 4, তো লিখে দাও 4। আর y1 বলতে এই দেখো -14 আছে, তো এখানে লিখে দাও -14। আর নিচে কি m + n বলতে 3 + 4। এই তো হলো ম্যাথামেটিক্স, একেবারে সোজা। তো 3 × 8 = 24 লিখে দাও, এদিকে লেখো 4 × 6 = 24 আর নিচে কত 3 আর 4 যোগ করলে কত হয়, দেখো 3 আর 4 যোগ করলে হয় 7, তো লিখে দাও 7। দেখো 3 × 10 = 30 লিখে দাও 30। আর দেখো 14 ইন্টু বলছে কি 4, 4 × 4 = 16 আর এদিকে কি হচ্ছে 4 × 4 হাতে রেখে 5, অর্থাৎ -56 / 3 আর 4 কত হচ্ছে আমাদের 7। এবার 24 থেকে 24 কি হবে ঘেঁচাং, অর্থাৎ কেটে গেল। তাহলে আমাদের কি থাকছে, এখানে কাটাকাটি করে কিছু থাকছে না, 0 লিখে দাও 0/7। আর এখানে দেখো এই দেখো 30 থাকছে আর থাকছে -56 / 7, তো 0/7 মানে কি, এটা 0ই লিখবো আমরা।
আর 56 থেকে যদি আমরা 30 বিয়োগ করি আমাদের কত আসে 26, এখানে আসবে কি 26। এবার গল্পটা হচ্ছে 56 সংখ্যাটা 30-এর থেকে বড়, 56 আগে কি আছে মাইনাস আছে, তখন এখানে মাইনাস লিখে দিতে লাগবে আর এখানে লিখতে হবে 7। বুঝতে পারলে? এই হলো আমাদের অ্যান্সার। খুব সোজা কোশ্চেন ছিল। চলো এবার আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একবার সুন্দর করে দেখে নিই। প্রথমত দেখো এ এবং বি বিন্দু আমরা পেলাম এবং এম ইস টু এন বলতে 3 আর 4 পাচ্ছি। এবার নির্ণয় অন্তস্থ বিন্দুর স্থানাঙ্ক কী হবে, ওই যে আমরা যে ফর্মুলাটা শিখছিলাম mx2 + nx1 / m + n, তো তাই লিখবো। আর এখানে দেখো my2 + ny1 / m + n, সেটাই লিখলাম। এবার মান বসিয়ে দেবো। দেখো m এর মান যা আছে, n এর মান যা আছে সেটা বসিয়ে দিলাম, x এর মান x1 x2 এবং y1 y2 এর মান বসিয়ে দিলাম। আমাদের এরকম একটা ফর্মুলা আসবে, অর্থাৎ এরকম একটা রেজাল্ট আসবে। এটাই কি সেই ইন্টারসেক্ট পয়েন্ট বা অন্তস্থ সেই বিন্দুর স্থানাঙ্ক। ওকে, এবার চলো পরের অঙ্কে যাচ্ছি। 2 নম্বর 5,3, তারপর কি বলেছে দেখো -7, -2 2:3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে। এ বলতে 5,3, বি বলতে কি দাঁড়াচ্ছে দেখো -7, -2। আর এখানকার দেখো এম বলতে কি, দেখো এম প্রথমে আছে 2, তাহলে লিখবা এখানে m = 2। আর এন কত আছে দেখো, এন আছে 3। কেন বললাম দেখো এখানে আছে 2:3, তাহলে দেখো এখানে 2:3। এই যে ব্যাপারটা বলেছে এর জন্য এম এর মান হলো কত 2 আর এন এর মান হলো কত এখানে 3। এবার লিখতে হবে নিম্নবিন্দুর স্থানাঙ্ক। এই ফর্মুলাটা কি ছিল দেখো, ছিল আমাদের mx2 + nx1 / m + n। তারপরটা কি ছিল my2 + ny1 / m + n। কোথা থেকে পেলাম, ওই যে এইরকমটা যে সূত্রটা দেখলাম প্রথমেই সেখানকার। এইবার আমরা কি করবো, মানগুলো বসিয়ে দেবো। তো m এর মান কত আছে দেখো এখানে 2, তো লিখে দাও 2। আর এখানে x2 এর মান কত, আবার চলো বুঝে নেই। এখানে এটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2, তাহলে এখান থেকে x2 এর মান বলতে পারছি আমরা -7, লিখে দাও। আর n এর মান বলতে এখানে 3 আছে, লিখে দাও 3। আর x1 এর মান কত আছে দেখো 5, লিখে দাও 5। আর নিচে লিখে দাও দেখো 2 + 3 লিখবো। আর এদিকে আসবে দেখো m এর মান কত, m এর মান হচ্ছে 2, y2 বলতে y2 এর মান আছে কত -2, লিখে দাও -2। আর এদিকে n এর মান কত, n এর মান আছে কত 3, লিখে দাও 3। আর y1 বলতে এখানে আছে দেখো 3, তো লিখে দাও 3। বাস নিচে লিখে দাও 2 + 3। অঙ্ক প্রায় শেষের দিকে। এবার ক্যালকুলেশন করবো। 7 × 14, 3 × 5 = 15, 3 আর 2 5 হয়। আর এদিকে দেখো 2 × 2 = -4, 3 × 3 = 9, ডিভাইড এখানে হয় 5। তাহলে এটা কত হবে দেখো 15 থেকে 14 চলে গেলে পরে 1 থাকবে 1/5। আর এদিকে দেখো 9 থেকে যদি 4 চলে যায় তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে আমাদের থাকে 5/5। এবার কাটাকাটি করলে কি হবে, একটা 1 হবে, তাহলে আমাদের এখানে 1/5, 1। এটাই কিন্তু আমাদের সেই নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক। বাস অঙ্ক কমপ্লিট হয়ে গেল, এটাই অ্যান্সার। এবার ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত একবার দেখে নাও। ওকে, এরপরে 1-এর 3 নম্বর লক্ষ্য করো প্রশ্নটা কি আছে দেখো -1, 2 এবং 4, -5 3:2 আছে। ওকে, তাহলে এখানে m এর মান কত 3 আর n এর মান হচ্ছে 2। আর a বলতে এটা আর b বলতে এটা। আর এই অঙ্কটা কিন্তু বহিস্থভাবে বিভক্ত করতে বলেছে, তাই না? বহিস্থ বলতে কোন ফর্মুলা হবে দেখো, এই যে ফর্মুলা আছে দেখো বহিস্থ, এখানে কিন্তু বহিস্থ বলেছে। বহিস্থ বলতে মাইনাস ফর্মেশন আমাদের করতে হবে। এই দেখো এখানে m এর মান 3 হলো আর n এর মান 2 হলো। এবার আমরা লিখবো নির্ণয় বহিস্থ বিন্দুর স্থানাঙ্ক। কি ছিল ফর্মুলাতে দেখো mx2 - nx1, বহিস্থ বলেছে দেখে এখানে মাইনাস হলো, বুঝলে তো? আচ্ছা, আর এখানে কি হবে দেখো my2 - ny1 / m - n, তাহলে বহিস্থ বললে কি হয় মাইনাস। এবার মানগুলো বসিয়ে দেবো, বাস শেষ। তাহলে এখানে দেখো m এর মান কি আছে 3, লিখে দাও 3। x2 এর মান কত আছে দেখো, এইটা হলো x2, এটা হলো y2, এটা হলো x1, এটা হলো y1, বুঝতে পারছো তো? তাহলে mx2 বলতে এখানে 4 বলা হচ্ছে x2 এর মান, তো লিখে দাও এখানে 4। n বলতে এখানে n এর মান কত আছে 2, লিখে দাও 2। আর x1 বলতে কত আছে দেখো এখানে -1 আছে, লিখে দাও -1। আর নিচে হবে কি দেখো 3 - 2, কারণ m এর মান কত হচ্ছে 3 আর n এর মান 2, তাহলে লিখবো 3 - 2। এখানে m এর মান কত আছে, আবার সেই 3 আসবে। y2 বলতে এখানে দেখো এই যে -5, এটা হচ্ছে y2, তো লিখে দেবে -5। আর y বলতে n বলতে এখানে n এর মান 2, লিখে দাও 2। আর y1 বলতে দেখো এই যে 2, এই 2টা হচ্ছে y1, লিখে দেবো এখানে আমরা 2, ডিভাইডেড বাই কি লিখবো আমরা 3 - 2। বাস এবার নেক্সট করবো দেখো 3 × 4 = 12। আর এই দেখো 2 × 2 -, -, প্লাস, তাহলে লিখবো এখানে 2, এখানে লিখবো
3 থেকে 1 বিয়োগ 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে? একটা 1 হবে। আর এদিকে দেখো 3 5 15 লিখে দাও -15, আর 2 2 4 লিখে দাও 4 ডিভাইডেড বাই কি লিখবো আমরা? দেখো 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1। বাস, অঙ্ক প্রায় শেষের দিকে। তাহলে এখানে কি আসছে আমাদের? দেখো 12 আর 2 14 হবে, আর এদিকে আসবে দেখো 15 আর 4, এটা যোগ করলে কত হবে বলো তো দেখি? 19, কারণ মাইনাস মাইনাস বিষয়টা যোগের আকারেই নিতে হবে। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে? দেখো 14, -19, এটাই কিন্তু আমাদের শূন্য বিন্দুর স্থানাঙ্ক। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এবার চলো অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একবার দেখে নাও। এটা প্রথম অংশ, ওকে, আর এই যে লাস্ট অংশ। চলো পরের অঙ্কে যাই। দেখো এরপরে 4 নম্বর কোশ্চেন রয়েছে, 1-4, 3,2, 6,5, আর দেখো m:n যেটা রয়েছে সেটা 2:1 আছে, অর্থাৎ m এর মান এখানে 2 হবে আর n এর মান কি হবে? 1 হবে। এবার চলো আমরা অঙ্কটা করি। তাহলে এটা কিন্তু আমাদের x1, এটা y1, এটা x2, এটা y2। বুঝে বুঝে অঙ্কগুলো করো, দেখবে খুব সোজা মনে হবে। আর 2:1 বলতে m এর মান কি হবে? 2, n এর মান কি হবে? 1। নির্ণেয় বহিস্থ বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তো লিখব নির্ণেয় বহিস্থ বিন্দুর স্থানাঙ্ক সমান সমান দিয়ে কি লিখবো? দেখো ফর্মুলা যেটা আছে, m x2 - n x1 ডিভাইড বাই m - n। এদিকে কি হবে? দেখো লিখবো আমরা m y2 - n y1 ডিভাইড বাই m - n। এইবার আমরা মানগুলো বসিয়ে দেবো যে m এর মান কত আছে এখানে? 2, তো m এর মান এখানে লেখো 2। x2 এর মান কত আছে? দেখো x2 আছে এখানে কত? 6, তো লিখে দাও 6। তারপরে n বলতে 1, তো লিখে দাও এখানে 1। আর x1 বলতে কত? x1 বলতে 3, লিখে দাও 3। আর এখানে কি হবে? আমরা লিখবো 2 - 1। আর m বলতে কত? 2, তো লিখে দাও এখানে 2। y2 বলতে এখানে কত আছে? দেখো 5, লিখে দাও 5। আর n বলতে কত আছে? 1, লিখে দাও 1। আর y1 বলতে কত আছে? দেখো y1 বলতে আছে এখানে 2, তো লিখে দাও 2। নিচে কত? 2 - 1। এইবার 6 × 2 = 12, আর 3 × 1 = 3, আর 2 এর থেকে 1 বিয়োগ করলে আসে আমাদের 1। আর এদিকে দেখো 5 × 2 = 10, আর 2 × 1 = 2, লিখে দাও 2। আর 2 এর থেকে 1 বিয়োগ করলে আমাদের 1ই আসে, তাই না? এবার আমাদের দেখো যদি 12 থেকে 3 বিয়োগ করে আমাদের কত হবে? 9, তো লিখে দাও 9। আর এদিকে 10 এর থেকে যদি 2 বিয়োগ করে আমাদের আসবে 8। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। বাস, পাশে লিখে দেবো একটা অ্যান্সার। অঙ্ক কমপ্লিট হয়ে গেল অঙ্ক। এবার চলো ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত একবার দেখে নিই আমরা। তো প্রথমে এরকম ছিল, ওকে, আর লাস্টে এটা। তাহলে অঙ্ক তো খুব সোজা ছিল। এরপরে আমরা 2 নম্বর অঙ্ক করব। দেখো এই যে আছে 2 নম্বর, নিচের প্রত্যেক বিন্দুগুলোর সংযোগ সরলরেখাংশগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। একেবারে সোজা অঙ্ক। তার আগে আমরা একবার একটু ফর্মুলা দেখে নেই। দেখো এখানে পেজ নাম্বার 265-তে তুমি এই ফর্মুলাটা পাবে। দেখো x1 y1 x2 y2, এক্ষেত্রে কী করতে হয়? প্রথম বিন্দু যেটা রয়েছে x1 এবং দ্বিতীয় যে বিন্দু রয়েছে x2, এই দুটোকে যোগ করে দেবো। অর্থাৎ x1 এর সাথে x2 যোগ করবো এবং তাকে 2 দিয়ে ভাগ করবো, আর y1 এর সাথে y2 যোগ করবো, 2 দিয়ে ভাগ করবো। এই ছিল ফর্মুলা। এবার আমরা অঙ্ক করে নেই। 2 এর কত নাম্বার? দেখো 2 এর 1 নাম্বার 5,4 এবং 3,-4। দেখো 5 এর সাথে আমরা 3 যোগ করলে 5 আর 3 কত হবে? 8। তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 4, আর 4 থেকে 4 বিয়োগ করলে 0। 0কে 2 দিয়ে 0তে ভাগ করলে আমাদের 0ই আসবে। এই তো দেখো মুখোমুখি অঙ্ক হয়ে যাচ্ছে। তো এই তো দেখো এক্ষেত্রে প্রথম যে বিন্দু রয়েছে, প্রথম বিন্দুতে প্রথমে কি বসে রয়েছে? দেখো একটা বাস চিন্তা করলে বাসের প্রথম দিকে কে থাকে? ড্রাইভার। আর তারপরে কি থাকে? কন্ডাক্টর থাকে। মনে করো এটা হচ্ছে ড্রাইভার, তো এই বাসের ক্ষেত্রে প্রথমে রয়েছে কি? ড্রাইভার বলতে সেই 3 আর কন্ডাক্টর বলতে সেই 4। তাহলে প্রথম বাসের প্রথমটা যোগ করবো। চলো কলমের কালার চেঞ্জ করে বুঝতে পারবে। দেখো এই 3 এবং এই যে এই দেখো এই 5 আর এই 3 যোগ করবো। তাহলে আমরা এখানে কি লিখবো? 5 + 3 লিখবো। আচ্ছা, কয়টা সংখ্যা? একটা দুটো। কয়টা সংখ্যা? একটা দুটো, তার জন্য 2 দিয়ে ভাগ হবে। এবার পড়ে থাকলো কি? দেখো এখানে দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ এক্ষেত্রে কন্ডাক্টর পড়ে আছে 4, এক্ষেত্রে কন্ডাক্টর পড়ে আছে 4। তো লিখবো এখানে দেখো 4 মাইনাস, এখানে কি আছে? -4 আছে, তো -4 এখানে বসিয়ে দাও। ডিভাইড বাই কি লিখবো? কয়টা সংখ্যা? এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা। কয়টা সংখ্যা? একটা যোগ করলে কত হয়? 2টা, তার জন্য 2 দিয়ে ভাগ করে দেবো। এবার তুমি চিন্তা করো, দেখো এই 4 থেকে এই 4 কাটাকাটি করলাম, তো কাটাকাটি করলে কি থাকবে? কিছুই থাকবে না, 0 থাকবে। 5 আর 3 কত হয়? 5 আর 3 হয় 8, তাহলে 8/2 লিখে দাও। আর 4 থেকে 4 বিয়োগ করলে হয় 0, 0/2 লিখে দাও। এবার 8কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে আমাদের কত আসবে? 4, অর্থাৎ 4 × 2 = 8। তো আমরা এখানে লিখবো 4, আর এখানে কি আছে? দেখো 0কে 2 দিয়ে ভাগ করলে 0ই হবে। এই হলো আমাদের অ্যান্সার। একদম সোজা ছিল কোশ্চেনটা। চলো অঙ্কটা ভালো করে দেখে নাও, টুকলে টুকে নাও। এরপরে 2 নম্বর করবো। 2 এর 2 নম্বর। এই দেখো 6 আছে প্রথমটাতে, তারপরে কি আছে? 0, অর্থাৎ
এই বাসে ড্রাইভার কত আছে দেখো 6, আর এটা হচ্ছে 0। তো 6কে 2 তে ভাগ করলে 3, আর এদিকে 7কে 2 তে ভাগ করলে 3, 3.5। যাক কিছুটা আসবে, একদম সোজা একটা অঙ্ক। নির্ণয় মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে। তাহলে কি করব, এখানকার প্রথম সংখ্যাটা কি আছে দেখো 6 আছে, তো আমরা এই 6টা এখানে নেব। দেখো এই যে 6টা আছে, এই যে 6, এই 6টা এখানে নেব 6, আর এদিকে দেখো 0 আছে, এই 0টাকে এখানে যোগ করে দাও। কটা সংখ্যা, দুটো সংখ্যা 2 তে ভাগ করে দিলাম। একই রকম এখন দেখো দুটো পরের সংখ্যা পড়েছে কত 0, তো লিখে দাও এখানে দেখো 0 লিখবো। আর এখানে কত আছে দেখো 7, লিখে দাও 7 ডিভাইডেড বাই কটা সংখ্যা হবে, দুটো সংখ্যা, তার জন্য 2 তে ভাগ। তাহলে দেখো 6 আর 0 কি হবে দেখো, কিছু না 6 হচ্ছে, তাহলে 6/2 হচ্ছে, আর এদিকে আসছে কত 7/2। তাহলে 6 দিয়ে এটা কাটাকাটি করলে আসবে কত 3 × 2 = 6, অর্থাৎ প্রথমটাতে আসছে 3 আর দ্বিতীয়তে আসছে 7,7/2। বাস এটাই হলো আমাদের নির্ণয় অ্যান্সার। চলো ফার্স্ট টু লাস্ট একবার দেখে নাও। কি করলাম, প্রথমের সংখ্যার সাথে এখানকার প্রথমের সংখ্যা যোগ করলাম, তাকে 2 তে ভাগ করলাম। আবার এখানকার প্রথমের দ্বিতীয় সংখ্যা অর্থাৎ 0 সাথে এখানকার 7 যোগ করলাম। কটা সংখ্যা, দুটো সংখ্যা, তার জন্য 2 তে ভাগ করে দিলাম। একদম সিম্পল কনসেপ্ট। ওকে চলো পরের অঙ্ক যাই। এরপরের অঙ্ক দেখো 3 নম্বরে একদম সোজা একটি অঙ্ক। 1,3 বিন্দুটি 4,6 এবং 3,5 বিন্দু দ্বারা সংযোগ সরলরেখাকে কি অনুপাতে বিভক্ত করেছে তা হিসাব করে লিখতে হবে। অর্থাৎ এখানে m/n এর মান বের করতে হবে। কি বের করতে হবে, m,n, অর্থাৎ m/n এর যে মান রয়েছে সেই আমাদের সেই অনুপাত যে বিভক্ত করেছে, অর্থাৎ m/n, সেই m/n বের করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? এবার চলো অঙ্ক করি। এবার লক্ষ্য করো এই অঙ্কটাতে এ বলতে কি বোঝাচ্ছে দেখো, এ বলতে আমাদের 4,6, আর বি বলতে কি দেখো, বি বলতে আমাদের 3,5। আর আমরা তো জানি না যে সেই বিন্দুটার মান কত, আমরা ধরে নেব যে তারা কি m/n অনুপাতে বিভক্ত করেছে। ধরি m/n অনুপাতে অন্তস্থ বা বহিস্থ, এক্ষেত্রে বহিস্থ করবো আমরা, বহিস্থ ভাবে বিভক্ত করেছে। চলো এরপরে আমরা লিখব ওই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা ওই বিন্দুর স্থানাঙ্ক বলতে কি লিখব, নির্ণয় বহিস্থ বিন্দুর স্থানাঙ্ক সমান সমান দেখো আমাদের ফর্মুলা কি ছিল, mx2 - nx1 ডিভাইডেড বাই m-n, আর এদিকে কি ছিল দেখো my2 - ny1 ডিভাইডেড বাই m-n। বাস এটাই আমরা লিখব। তাহলে এখানে m এর মান তো আমরা জানি না, তো এইভাবে লিখবো। আর x2 বলতে দেখো এইখানে মনে করো, এটা সোজাভাবে বুঝো, x2 এটা হচ্ছে কি y2, আর এটা হচ্ছে কি x1, এটা y1। তাহলে এখান থেকে বুঝলাম যে x2 মান হচ্ছে 3, তো লিখে দাও 3। আর এখানে n বলতে n, আর x1 বলতে মান কত 4, তো লিখে দাও 4। এখানে লেখো m-n। আর এদিকে দেখো m বলতে এখানে মান কত আছে, m এর মানটাই আমাদের বের করতে হবে। আর y2 এর মান কত আছে দেখো, y2 আছে 5, লিখে দাও 5। আর n বলতে n লিখলাম, আর y1 বলতে কি আছে দেখো এখানে 6 আছে, তো লিখে দাও 6 ডিভাইডেড বাই লিখে দাও m-n। বাস হয়ে গেল। এবার সিম্পল ক্যালকুলেশন দেখো 3m - 4n ডিভাইডেড বাই m-n, আর এক্ষেত্রে আসছে কি দেখো 5m - 6n ডিভাইডেড বাই m-n। এটাই কিন্তু আমাদের 1,3, এটাই কি আমাদের 1,3। এবার কথা হচ্ছে এটা কেন লিখলাম, ভালো করে লক্ষ্য করো 1,3। প্রশ্নটা ভালো করে খেয়াল করো, এখানে 3 নম্বরে দেখো বলা আছে 1,3 বিন্দুটি এই যে বিন্দু আছে এটা এবং এটাকে বিন্দু দ্বারা সংযোগ সরলরেখাকে কি বলবো বিভক্ত করেছে। এক্ষেত্রে অন্তস্থ বহিস্থ কিন্তু সেরকম ক্ল্যারিফাই করা নেই। তাহলে এই যে বিন্দুটা রয়েছে এটাই কিন্তু এই বিন্দু দ্বয়ের যে আমরা বলবো যে অন্তস্থ বা বহিস্থ বিন্দু, সেটারই কিন্তু পয়েন্টের মান, অর্থাৎ আমরা এক্ষেত্রে বহিস্থ ধরলাম। তাহলে এটা দুটো আমরা কম্পেয়ার করি, অর্থাৎ এই দেখো প্রথম যেটা রয়েছে 3m - 4n বাই m-n, এটার সাথে আমাদের প্রথম অংশটা কি রয়েছে 1, সেটার সাথে কম্পেয়ার করতে পারবো। অর্থাৎ এই টোটালের মান আমরা কম্পেয়ার এটার সাথে করলে আমাদের 1 আসছে, আর এই টোটাল মান এটার সাথে কম্পেয়ার করলে আমাদের এটার কি আসছে দেখো 3 আসছে। তো এটাই আমাদের লিখতে হবে। দেখো অতএব আমরা এটা লিখি, এটাই লিখলাম যে কি আছে এখানে 5m - 6n ডিভাইডেড বাই m-n। এটা আমাদের কি আছে দেখো 3, কারণ 1:3, তার মানে পরেরটা কত 3, প্রথমেরটা কি আছে 1। তো এটা আমরা এখানে লিখবো দেখো 3 লিখলাম, বা দিয়ে লিখবো কি লিখবো দেখো 5m - 6n, আর এই পার্টটা দিকে চলে গেলে কি হবে 3m-n হবে এখানে। আচ্ছা বা দিয়ে লেখো দেখো 5m লিখবো -6n লিখবো, আর এটাতে কি আছে দেখো 3m আর এখানে -3n। এবার m গুলোকে একদিকে নিয়ে চলে যাবো দেখো 5m, আর এই যে 3mটা এদিকে গেলে -3m হবে, আর এই যে 3n মাইনাস আছে 3n এখানে লিখে দাও, আর এই 6nটা এদিকে গেলে কি হয়ে যাবে +6n হয়ে যাবে, কারণ মাইনাস ছিল সমান সমান ওদিকে গেলে সেটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে আসবে কি 2m, আর এদিকে দেখো 6 থেকে 3 বিয়োগ করলে আসবে কত 3n। এবার বা দিয়ে লেখো
এম এর নিচে এন নিয়ে আসো, এই যে এম আছে এম এর নিচে এই এনটাকে নিয়ে আসবো, নিয়ে গেলাম। তাহলে এখানে 3 ছিল, 3 লিখলাম, আর এই যে বেটা 2 সেই বেটা 2টাকে আমরা এদিকে নিয়ে গেলে 2 এখানে চলে আসবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা অনুপাতে যদি লিখি তাহলে আমরা কি লিখবো, m/n = 3:2। কেন হচ্ছে দেখো, আমরা অনুপাতে লিখতে পারি যে a/b মানে কি, আমরা লিখতে পারি a/b, তাহলে অবশ্যই বলতে পারি যে a/b = কি হবে, a/b হবে। অঙ্কটা অনেকভাবেই কিন্তু করা যায়। ওকে, এবার চলো ফার্স্ট ক্লাসটা একবার আমরা ভালো করে দেখে নিই। প্রথম দিকে দেখো এরকম ছিল, টুকরে টুকে নাও। তারপর নেক্সট পার্টে এই যে, আচ্ছা লাস্ট পার্টে দেখো এটা রয়েছে। ওকে, এবার চলো পরের অঙ্ক করি। 4 নম্বর প্রশ্ন দেখো বলেছে 7,3 এবং 9, দেখো -9,6 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে হিসাব করে লিখি। একদম সোজা একটা অঙ্ক। তো আমাদের বের করতে হবে এম এবং এন এর মান, তাই আমরা লিখে দেবো যে এই যে বিন্দু দুটো রয়েছে সেটা m/n অনুপাতে বিভক্ত করে। চলো খুব তাড়াতাড়ি লিখে ফেলি। ধরি এই যে বিন্দু রয়েছে দেখো সেটা কি রয়েছে 7,3, তো লিখবো 7,3 এবং তার সঙ্গে সঙ্গে এবং লিখবো দেখো -9,6 আছে, তো লিখবো এখানে -9,6 বিন্দুদ্বয়ের দেখো এখানে পি বলে একটা বিন্দু আমরা ধরে নেবো। তাহলে কি লিখবো দেখো, যে ধরি 7,3 এবং -9,6 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ ওয়াই অক্ষ দ্বারা পি বিন্দুতে m/n অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে আমরা কি ধরে নিলাম, m/n অনুপাতে। ওকে, তাহলে পরে পি বিন্দুর আমরা দুটো মান পাবো। একটা পাবো কি বলতো, তার ভুজের মান যেটা আমরা এক্স বলবো, এবং আরেকটা পাবো কি তার কোটির মান যেটাকে আমরা ওয়াই বলবো। তো এক্ষেত্রে তুমি লক্ষ্য করো, যেহেতু ওয়াই অক্ষ বলা হয়েছে তার জন্য আমরা ওয়াই অক্ষ যেহেতু বলেছে তার জন্য আমরা এক্ষেত্রে ভুজের মানটা বের করতে হবে। মনে থাকবে তো, যখন ওয়াই বলবে তখন আমাদের কি করতে হবে, ভুজের মান বের করতে হবে, অর্থাৎ আমাদের এক্স বের করতে লাগবে। আর যদি এখানে এক্স অক্ষ বলতো তখন আমাদের কোটির মান বের করতে হতো। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে ওয়াই বললে আমাদের কি বের করতে হবে, ভুজের মান। তো লিখবো দেখো পি বিন্দুর ভুজ, ঠিক আছে, সেই ভুজের মানটা কি হবে দেখো, ভুজ বলতে এক্স, চলো তোমার বোঝার জন্য লিখে দেই, এক্স স্থানাঙ্ক, তাই তো, এক্স স্থানাঙ্কের মান, এক্স স্থানাঙ্কের। এবার তুমি বলতেই পারো যে দাদা এটা কেন হচ্ছে, আমি বোঝাচ্ছি তারাও, স্থানাঙ্কের মান যখন দেখো যখন ওয়াই বলবে সেক্ষেত্রে আমাদের ভুজ বের করতে লাগে। এইবার কথা হচ্ছে দেখো, আমরা নর্মালি একটা গ্রাফ আঁকলে এরকম পাই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, যদি 2D ফর্মে আঁকি তাহলে আমাদের এটা যদি এক্স হয় এটা হয় ওয়াই। তাহলে এই যে এক্সটা সেটাকে আমরা বলি কি, সেটাকে বলি ভুজ, আর যখন ওয়াইটাকে বলবো সেটাকে বলবো হচ্ছে কি বলতো, কোটি। কনসেপ্ট ক্লিয়ার? তো যেহেতু আমাদের বলে দিচ্ছে এখানে যে ওয়াই অক্ষ দ্বারা, তো সেই ক্ষেত্রে আমাদের কি বলতো, এই একটা ফিক্সড পয়েন্ট ধরে আমাদের কিন্তু এক্সের দিকে এগোতে হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের এক্সের মানটা কিন্তু ডিপেন্ডেন্ট করছে। অর্থাৎ ভুজ বলতে আমাদের টোটাল ক্ল্যারিফাই করে বলতে হবে যে সেটা হচ্ছে কি এক্স স্থানাঙ্কের মান। কনসেপ্ট ক্লিয়ার? আর কোটি বললে সেটা কি হবে, আমাদের ওয়াই অক্ষের স্থানাঙ্কের মান। যেহেতু কোশ্চেনে বলা আছে দেখো ওয়াই অক্ষ বলা আছে, তার জন্য আমাদের এক্ষেত্রে ভুজের মানটা লিখতে হবে। এবার ভুজ বলতে কি দেখো, এক্ষেত্রে প্রথম যেটা রয়েছে, অর্থাৎ এখানে যদি চিন্তা করি এই এক্স, ওয়াই, তাহলে এখানকার এক্সটাকে বলবো হচ্ছে ভুজ, একদম কনসেপ্ট ক্লিয়ার করে রাখবো, আর ওয়াইটাকে বলবো হচ্ছে কি কোটি। কনসেপ্ট ক্লিয়ার তো, বুঝতে পারছো তো? তাহলে প্রথমটা হচ্ছে কি ভুজ এবং দ্বিতীয়টা হচ্ছে কোটি। তাহলে আমাদের প্রথম মানটা এক্ষেত্রে বের করতে হচ্ছে। প্রথমে 7 আছে, তারপর 3 এবং এখানে আছে -9,6। তাহলে আমাদের এক্স এর যেহেতু বের করতে হচ্ছে তার জন্য আমরা লিখবো এখানে দেখো যে m(x2) প্লাস কি লিখবো দেখো n(x1) / m+n। আমরা এই মুহূর্তেও জানি না যে এক্ষেত্রে আমাদের কি হবে, প্লাস না মাইনাস, তো আমরা এইভাবে লিখি দেখো। তো তারপরে দেখো এখানে কি আসছে আমাদের my2 প্লাস ny1, আর এখানে আসছে m+n। আচ্ছা, অন্তস্থভাবে ধরলে কিন্তু প্লাস ফর্মটাই আসছে, আমরা প্লাস ফর্ম ধরেই করবো। যদি না হয় তারপরে আমরা আবার নয়তো বহিস্থ ফর্মে করবো। আগে দেখি কি হয়। তো দেখো এখানে m তো হলো, আর x2 মান কি আছে, এখানে আছে 7, x1 আছে 7, আর x1 আছে 7, আর x2 আছে কত, মাইনাস। এখানে চলো লিখে দিই, এটা হচ্ছে x1, এটা y1, এটা হচ্ছে কি x2, এটা y2। তাহলে বুঝলাম যে x2 মানে কত আছে, -9। তো লিখে দাও m-9, আর এদিকে আমাদের দেখো কি আছে n লিখবো, আর x1 এর মান বলতে এখানে কি আছে দেখো 7, তো আমরা এখানে লিখবো দেখো 7। আচ্ছা, ডিভাইডেড বাই কি লিখবো, m+n।
এবার গল্পটা হচ্ছে কি, দেখো ভালো করে একটা বিষয় বোঝার চেষ্টা করো। এক্স স্থানাঙ্কের মান বলছে, তাই তো, এক্স স্থানাঙ্ক, তাই তো, আমাদের যেহেতু ভুজের মান বলছে, তাই এই যে পার্টটা রয়েছে এই পার্টটা কিন্তু আমাদের আননেসেসারি। তোমাকে বোঝানোর জন্য আমি লিখেছিলাম, এটা না লিখলেও কিন্তু হবে, এটা লিখতে হবে না। আমাদের প্রথম পার্ট নিয়ে গল্প হবে, কারণ একটু আগে আমরা বুঝলাম যে প্রথমটা হচ্ছে এক্স আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই। তাহলে আমাদের এই পার্টটা হচ্ছে ভ্যালুয়েবল, এই পার্ট আমাদের দরকার নেই। এবার বুঝলো তো আমি যে কেন দুটো লিখেছিলাম, যেন তোমার বুঝতে সুবিধা হয়, একদম যেন অঙ্কটা ইজি মনে হয়। তাহলে প্রথম পার্টটা আমাদের গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আসছে কত, -9m, আর এখানে আসছে কত, 7n ডিভাইড বাই m প্লাস n। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের লিখতে হবে, যেহেতু পি বিন্দু দেখো ওয়াই অক্ষের উপর একটি বিন্দু, তাই বলবো আমরা এই ক্ষেত্রে যে এক্স এর মানটা কিন্তু 0। কেন? কারণ প্রশ্নে কিন্তু আমাদের ওয়াই অক্ষ বলেছে, তাই এইরকম একটা ভাষা লিখতে হবে। দেখো এইখানে বলা আছে, দেখো ওয়াই অক্ষ দ্বারা, ওয়াই অক্ষ দ্বারা, এর জন্য আমরা এখানে লিখবো কি, যেহেতু পি বিন্দু ওয়াই অক্ষের উপর একটি বিন্দু, তাই আমরা বলবো যে এখানে এক্স অর্থাৎ এই যে ভুজের মান, সেই ভুজের মানটা কি হবে, 0। এবার ভুজের মানটাই তো এটা আমাদের, তাই না? তাহলে আমরা এটাই লিখবো, কি বলতো দেখি, -9m প্লাস 7n ডিভাইড বাই m প্লাস n ইকুয়ালস টু কেসে দেখো 0 আছে, লিখে দেবো এখানে 0। এবার বাদে লিখলাম, আমরা লিখবো দেখো -9m প্লাস লিখবো 7n, আর এই যে পার্ট আছে এই পার্টটা এখানে চলে গেলে কি হবে, 0 সাথে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ m প্লাস n। এবার 0 সাথে যা গুণ করবো সেটা 0ই হয়, তো এখানে 0 লিখে দাও। তাহলে আমাদের এখানে দেখো হচ্ছে -9m প্লাস 7n ইকুয়ালস টু 0। বাদে লেখো -9m সমান সমান কি লিখবো দেখো, -7n। এবার এই পার্টটা দিকে গেলে মাইনাস হয়ে যাবে। এইবার গল্পটা দেখো, এখানেও একটা মাইনাস, এখানেও একটা মাইনাস, মাইনাস মাইনাস গেছে, কেটে গেল। এবার এম এর নিচে এন নিয়ে আসো, এম এর নিচে কি, এই যে এনটা আছে এখানে নিয়ে আসো, আর এখানে 7 আছে, লিখে দাও 7, আর এই 9টা এখানে নিয়ে গেলে নিচে 9। অর্থাৎ এক্ষেত্রে আমাদের m/n কি আসছে, লক্ষ্য করো, আসছে 7:9। বাস, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এবার চলো অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একবার ভালো করে দেখে নেই। প্রথম দিকে দেখো এইভাবে লিখবো, যেহেতু ভুজ বলেছে তার জন্য ভুজেরটা রাখবো। দেখো এই যে লেখাগুলো, ওকে। তারপরে এই যে অংশটা রয়েছে, তারপরে এই যে, ওকে। এর পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো আমরা করব। মন দিয়ে পড়াশোনা করো আর খুব ভালো থেকো।